আর এই জন্যই বিজেপি তৃণমূল মিলে বলেছিল লাল হটাও, লাল হটাও দেশ বাঁচাও বলেছিল। লাল হটেছে কিন্তু দেশ বাঁচেনি। যেমন আমাদের রাজ্যের সর্বনাশ হচ্ছিল, চিট ফান্ড থেকে সারদা নারদা কাণ্ড, যেমন ঘরের টাকা, 100 দিনের কাজের টাকা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতা, এই শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের হস্টেল ভাতা, স্টাইপেন্ড, সংখ্যালঘুদের স্টাইপেন্ড সব লুট হয়েছে। তখন কেউ কেউ বলেছিল তৃণমূল এত শয়তান, এত লুট করছে, ধর্ষণ করছে, খুন করছে, তাহলে কি করতে হবে? বলে সেলিম বাবু, সূর্য বাবু, আপনাদের দিয়ে হবে না, একটা শয়তানকে তাড়াতে আর একটা শয়তান লাগবে বলেছিল না? 56 ইঞ্চি ছাতি লাগবে, কাঁটা সে কাঁটা নিকলেগা। হিন্দিতে একটা কথা আছে, কাঁটা সে কাঁটা নিকলেগা। তার মানে বাংলায় কিন্তু কাঁটা বলেনি, বাংলায় বলেছে ফুল। বলেছে একটা ফুল হচ্ছে না, আর একটা ফুল লাগবে, ছোট ফুল হচ্ছে না, বড় ফুল লাগবে। আচ্ছা, মহামজা, আপনার পায়ে একটা কাঁটা ফুটেছে, কেউ কেউ বোঝালো মন্দিরের চাতালে, গাছতলায়, চায়ের দোকানে, নাপিতের দোকানে, বাজারে, হাটে আরএসএস এইভাবে কাজ করে যে এই কাঁটার বদলে আরেকটা কাঁটা ঢুকিয়ে দাও। এখন মুশকিল হচ্ছে আমাদের রাজ্যে দুটো কাঁটা। আমি সোজাসুজি কথা বলি, চোরকে চোর বলি। পার্লামেন্টে বলেছিলাম না চিটফান্ডের সময়, এই সৌগত রায় বলেছিল ম্যাডাম মুঝকো চোর বল রা হ্যায়। এখন ম্যাডাম মুঝকো চোর কো সাধু বলনে কা আদত নেই, চোর কো চোরই বলতে। তাহলে ওরা কিন্তু বাজারে যখন বিজ্ঞাপন দেয় তখন বলে ফুল, আসলে কাঁটা। প্রথমে বলেছিল কি তৃণমূল চুপচাপ ফুলে ছাপ, তারপর ছোট ছেলেমেয়েরা যেরকম অভ্যাস করে না, অ আ ক খ শ্রেণীতে বলে খাতায়, তারপরে বড় বড় কথা লেখে, তারপর সাহিত্য করে, ওই রকম তৃণমূল প্রথমে ছোট ফুলে প্র্যাকটিস করেছিল, তারপর এখন বড় ফুলে। সব জায়গায় বুঝতে পারবেন তার কারা, কাদের মধ্যে লড়াই হচ্ছে। একটাই টেলিভিশন চ্যানেল, একটাই মালিক, একজন অ্যাঙ্কার। আপনার বাড়িতে আপনি টিভির মালিক, কিন্তু মাঝখানে ইলেকট্রাল বন্ডের টাকায়, চিট ফান্ডের টাকায়, লুটের টাকায়, কাটমানির টাকায় ওই টেলিভিশনের স্ক্রিনটা অর্ধেক অর্ধেক করে ভোটের সময় ভাড়া দিয়েছে, অর্ধেকটা বিজেপি, অর্ধেকটা তৃণমূল। আজকেও দেখবেন 20 তারিখে ভোট হচ্ছে, দীপশিতা, সব্যসাচী, মনোদীপ জানবাজি দিয়ে লড়ছে, কিন্তু টিভিতে দেখা যায় যেন বিজেপি আর তৃণমূলের লড়াই হচ্ছে। আমি একটু আগে বলছিলাম সাধারণ লোকেদের জন্য একটা গাড়িতে পা রাখার জায়গা নেই, আর চোরের দেখেন কেউ এয়ার কন্ডিশন বাস যাচ্ছে। লুটের টাকা রাখবে কোথায়? তারপর আমরা বলছি চোর ধরো, জেল ভরো। তৃণমূল বিজেপির কাছে যা টাকা চাও সব বার করছে, কারণ খাটের তলে রাখলে বেশি দিন থাকবে না। ভালো, কাদের টাকা? কার টাকা? ভোটের সময় এসে বলে আয়ুষ্মান ভারত, মমতা বলছে স্বাস্থ্য শাসন। একজন করোনা হলো, ওদিকে পিএম কেয়ারের নামে, ভুয়ো ভ্যাকসিনের নামে তৃণমূল বিজেপি ব্যাপক লুট করলো। আপনাদের বললো ঘরে ঢুকে যাবে, কেউ বাইরে বেরোবেন না, কেউ কিছু মিছিল মিটিং প্রতিবাদ করা যাবে না। আর ওষুধের দাম কতদিন বাড়িয়ে দিল। হাসপাতালে বেড নেই, অ্যাম্বুলেন্স নেই, চিকিৎসা নেই, ওষুধ নেই। স্বাধীনতার পর থেকে টিবি রোগীদের সরকার, কেন্দ্রীয় এবং রাজ্য সরকার শুধু ওষুধ নয়, খাবার দেওয়ার ব্যবস্থা আছে। গত বছর শেষের থেকে বলেছে টিবি রোগীদের খাবারের পয়সা দেওয়া হবে না, ওষুধ দেওয়া হবে না। যেসব রোগ আমরা শেষ করে দিয়েছিলাম, যক্ষা, কুষ্ঠ, সেগুলো আবার ফিরে আসছে। ম্যালেরিয়া তো ফিরে এসছেই, ম্যালেরিয়া। কিন্তু বিজ্ঞাপন হচ্ছে বড় বড় হাসপাতালে গেট হয়ে গিয়েছে। যে কোনো হাসপাতাল দেখবেন ডাক্তার নেই, বেড নেই, রেফার করে দিচ্ছে। অপারেশন থিয়েটারের ডেট নেই, ওষুধপত্র নেই, ইঞ্জেকশন নেই, কিন্তু গেট বড় করে দিচ্ছে। এটা হচ্ছে বিজ্ঞাপন। মোদী আর মমতার মধ্যে কিসের লড়াই? বামপন্থীরা যখন ছিল, ইউপি 1 সরকারকে সমর্থন করেছিলাম, যেমন শিক্ষার অধিকারের আইন, যেমন কাজের অধিকারের আইন, তেমনি আমরা জানার অধিকার, রাইট টু ইনফরমেশন, রাইট টু এডুকেশন, শিক্ষার অধিকার আইন পাস করা হয়েছিল। আইন করতে হয়। এখন কি অধিকারের কথা বলছে? বলছে কেন আমি তোমাকে দিচ্ছি। ওই যে বলে না, দেখবেন বলে সমব্যথী মরে গেলে 2000 টাকা, মদ খেয়ে মরলে 2 লক্ষ টাকা, বলে না? কে কার টাকা দিচ্ছে? বাপের টাকা। আপনার কাছ থেকে আমার কাছ থেকে টাকা নিচ্ছে।
যে কোনো একটা বড় হোটেলে গিয়ে খান আপনি, 8% জিএসটি, 9% মোদি, 9% দিদি। সেদিন একজন ভালো করে বলেছে, একজন খেতে গেছে এয়ারকাইন্ড একটা ভালো রেস্টুরেন্টে, বলে এত বিল কেন? বলো আপনি বোঝেননি, আপনার কজন খেয়েছেন? বলে 5 জন, না 7 জন খেয়েছেন। বলে আপনার পরিবারের 5 জন, আর পাশে কিন্তু ঘাপটি মেরে মোদি আর মমতাও খেয়ে নিয়েছে, তার বিলটা আপনাকে দিতে হচ্ছে। আপনি খান, ওষুধ কেনেন, গাড়ি করেন, একটা ট্রেনের টিকিট কেনেন, যে কোনো সার্ভিস, আপনি জামা কাপড় কিনুন, সাবান কিনুন, তেল কিনুন, পেট্রোল, ডিজেল, কেরোসিন তেল, মোদি মমতাকে কিছুটা পঞ্জাম দিতে হচ্ছে। পঞ্জাম দিতে হচ্ছে না? বেড়ে গেছে না? এখন মোদি কি বলছে? 400 পার করে ডিজেল, পেট্রোল 100 পার করে দিয়েছিস, কেরোসিন তেল 100 পার করে দিয়েছিস, সবই পার করে দিয়েছে। জিনিসের দাম বাড়ছে হু করে। এদের কথার মধ্যে আছে এগুলো? আমরা বলছি হক, রুটি রুজি, প্রশ্নটা রুটি রুজি। এটা পার্লামেন্ট নির্বাচন। পার্লামেন্ট নির্বাচন মানে দেশের নীতি নির্ধারণ হয়, সেখানে সংসদ বসে। মমতা ব্যানার্জি যেমন পঞ্চায়েত, গ্রাম সভা তুলে দিয়েছে, মোদী ওরকম এসে লোকসভা, বিধানসভা, রাজ্যসভা তুলে দিয়েছে। এই জন্য বলেছে এই ভোট শেষ ভোট, এরপর আর ভোট হওয়ার দরকার নেই। এখানে হচ্ছে আমাদের দেশটা যে দুর্দশা, মানুষের যে দশা হয়েছে, আপনার সংসারে যে দশা হয়েছে, সেটা পাল্টাতে হবে। সেটা পাল্টাতে হলে দেশের দিশা পাল্টাতে হবে। দিশা পাল্টাতে হলে নীতির কথা বলতে হবে। আমরা ইন্ডিয়া ব্লক তৈরি করলাম সব দল মিলে, কেন? আমি বললাম নেতা নয়, নীতি। এই মমতা টমতা নীতিশ কুমার সাগরের নেতা কে হবে? কাউকে বলে মোদির আলে কে হবে? মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। আমরা বললাম দেশে নেতার অভাব হয়নি, যেমন তোলাবাজির অভাব হয়নি, ওরকম নেতার অভাব হয়নি। সব পাড়ায় দেখবেন একটা তৃণমূলের 4টে অফিস আছে, 4টে গোষ্ঠী আছে, একটা বিজেপির 8টা গোষ্ঠী আছে। তাহলে আমরা বললাম নেতা নয়, নীতি দরকার। যে নীতির কথা বললাম, মমতা ব্যানার্জি বললো তার তো চলবে না, ও তো কোনো নীতি নেই। তারা বললো আমি ইন্ডিয়া ব্লকে থাকবো না, বললো না। আমাদের লোকজন বলছিল, বিজেপি বলছিল, এবার কি হলো সীতারাম ইয়েচুরি আর মমতা একসঙ্গে চা খাচ্ছে, বলছিল না গত সেপ্টেম্বর মাস থেকে? আমরা বলে দাঁড়াও, ট্রেনে অনেকেই ওঠে, আপনার অনেক অপরিচিত ওঠে, তো আপনি সবার টিকিট চেক করেন। যদি হাওড়া স্টেশন থেকে রাজধানী ছাড়ে দিল্লিতে যায়, সবাইকে দিল্লির জন্য টিকিট কাটে? কেউ বর্ধমানে, কেউ আসানসোলে, কেউ ধানবাদে, কেউ গয়া, কেউ পাটনায় নেমে যায় না? তোরা মমতা উঠে পড়েছিল, আমরা বললাম শেষ পর্যন্ত যাওয়ার মূলত হবে না। তারপরে আসানসোল পেরোনোর পরেই মমতা বললো, তৃণমূল বললো এই ড্রাইভার গাড়ি থামা, গাড়ি থামা। গাড়ি না থামলে ট্রেনে নেমে গেছে। কেন নেমেছে? কারণ তখন বিজেপি বলছিল 400 পার, বলছিল না কি বার, এখন বলছে না। তাহলে বিজেপি রাম মন্দির, 370, নানান কথা বলে একটা হাওয়া তোলার চেষ্টা করছিল। আমরা বলছিলাম মানে আমাদের দেশের গণতান্ত্রিক ধর্মপ্রিয় নীতি থাকবে কিনা, যুক্তরাষ্ট্রীয় কাঠামো থাকবে কিনা, আমাদের সবচেয়ে বেশি বেকার ছেলেমেয়েরা কাজ পাবে কিনা, শিক্ষা স্বাস্থ্যের কথা বলো, রাস্তা সড়ক রেল লাইনের কথা বলো, হাসপাতালের কথা বলো, স্কুল কলেজের কথা বলো। বিজেপি তৃণমূল তখন বলছে ধর্মের কথা বলবো, রামনবমী, রাম মন্দির। মমতা বললো ও রাম মন্দির বলছে, আমি তাহলে গির্জা, মন্দির, মসজিদ সব বলবো। ও গীতা বলছে, আমি গীতা, কোরআন, বলছিল না বাইবেল, সব বলবো। আরে আমরা বললাম আমাদের নির্বাচনে বেগ আসছে, কারণ বেকার ছেলেমেয়েরা কাজ চাইছে। এখানে আমি এখন উঠলাম, সান্ত্বনা বলে একটি মেয়ে বর্জনা থেকে এসছে, আমাকে 10 পাস, ছেলেমেয়েরা অপেক্ষা করছে, প্রাইমারি, আপার প্রাইমারি, যেখানে যাচ্ছি দরখাস্ত দিচ্ছে যে এখানে কোনো চাকরি হচ্ছে না স্কুল কলেজে। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত চুরি করা হচ্ছে, চাকরি চুরি হয়েছে, নিলাম হয়েছে। এরা যখন ধর্ণা দিয়েছে, পুলিশ গিয়ে এদেরকে জেল দিয়েছে, লাঠি চালিয়েছে, এমনকি কলকাতার পুলিশ একজনকে কামড়েও দিয়েছে যারা চাকরি চাইছে। তারপরে আমরা গেলাম আন্দোলনের সাথে, আমাদের উকিল হয়ে গেল কোর্টে, তারপরে চুরি ধরা পড়লো না। যারা বলছিল, এই যে অজিত ভাই বলছিল না, এখানে কেউ কেউ বুঝেছিল যে তৃণমূলের এত মস্তানি, এত গুন্ডামি, এত চুরি, তাহলে বিজেপি আটকাবে। বিজেপি নতুন বললো 400 পার হলে সব ঠিক হয়ে যাবে। 10 বছর সরকার চালিয়েছে, বেকারি দূর হয়েছে। বলে মোদি কি গ্যারান্টি? আরে বাবা, আগে যে গ্যারান্টি দিয়েছিলে, আগে বলেছিল না বিদেশ থেকে কালো টাকা নিয়ে আসবো, 14 লক্ষ 15 লক্ষ টাকা দেবো, 2014 বলেছিল, দিয়েছে। বলেছিল বছরে 2 কোটি বেকারকে কাজ দেবো,
তাহলে এখন বলতে হতো 10 বছরে 20 কোটি বেকারকে কাজ দিয়েছি। আচ্ছা 20 কোটি পারেনি, 18 পেরেছি, 17 পেরেছি না, ওই কথাগুলো বলছেই না। এখন শুধু ধর্মীয় আবেগ তৈরি করার চেষ্টা করছে। কিন্তু মানুষ বলেছে না, বাংলার মানুষ হিন্দুর বিরুদ্ধে মুসলমান আর মুসলমানের বিরুদ্ধে হিন্দু লড়তে চাইছে না। উত্তরবঙ্গের বিরুদ্ধে দক্ষিণবঙ্গ আর দক্ষিণবঙ্গের বিরুদ্ধে উত্তরবঙ্গ লড়তে চাইছে না। মণিপুরের মতো ওখানে ডাবল ইঞ্জিন সরকার আছে বিজেপি। প্রতিদিন 1 বছর 15 দিন হলো প্রতিদিন খুন খারাপি হচ্ছে। নাগা, মেতি, কুকি, আদিবাসী তপশিলির মধ্যে দাঙ্গা হচ্ছে না? মা বোনদের ইজ্জত নিয়ে খেলছে না? একদিকে খুনোখুনি হচ্ছে, আদিবাসী আর তপশিলি জাতির মধ্যে দাঙ্গা লাগিয়ে দিয়েছে। ডাবল ইঞ্জিনের সরকার কোনো ব্যবস্থা নেয়নি। শুধু ভোটের সময় এখানে তৃণমূল যেরকম লাঠি, বোমা, বন্দুক নিয়ে ভোট লুট করে, বিজেপি মণিপুরে এখন এবারে আপনারা দেখেছেন AK-47, AK-57 নিয়ে ভোট লুট করেছে। কি তফাৎ বিজেপি আর তৃণমূলের মধ্যে? এরা লাঠি, বোমা, বন্দুক দিয়ে করছে, আমরা ট্যাঙ্ক, কামান, AK-47 দিয়ে করছে। গরিব মানুষকে শেষ করতে চায়। কেন করতে চায়? কেন গরিব মানুষের হক অধিকার লুট করতে চায়? কারণ আমাদের প্রাকৃতিক সম্পদ, আমাদের নদী, নালা, খাল, বিল, জল, জঙ্গল, কৃষি, সেচ, রেল, ব্যাংক, পোস্ট অফিস, এয়ারপোর্ট, এয়ারলাইন, এই সব গিলে খাচ্ছে। আর এখানে বলছে আমরা তৃণমূলকে সাহায্য করব। কখনো হবে? একজন চোর কখনো আরেকজন চোরকে ধরে? এই জন্য আমরা বলেছিলাম চোর ধরো, জেল ভরো। আমরা তো বলিনি কোনো দলের কথা। চোর যদি তৃণমূল হয়, যদি বিজেপি হয়, এমনকি যদি কংগ্রেস হয়, এমনকি যদি CPM হয়, আমরা তো বলিনি কোনো দলের কথা। আমরা বলেছি চোর ধরো, জেল ভরো। তৃণমূল কি বললো? আমাদের গাল দিচ্ছে, মমতা বলতে আরম্ভ করলো, মধুমিত্র বলতে আমরা তোমাদের নাম ধরতে বলিনি, আমরা চোর বলেছি বলেই হলো, আমরা বুঝতে পেরেছি কাকে বলেছি। তার মানে ওরা জানি। আর কোনো চোর কি করলো? ব্যারাকটপকে তৃণমূলের ঝান্ডা ধরে ছেড়ে বিজেপি ঝান্ডা ধরে নিল। আচ্ছা, ঝান্ডা পাল্টাতে পারে, চুরি করতে পারে? শুভেন্দু কে ছিল? শুভেন্দু কোন দলের ছিল? এখন কোন দলের হয়েছে? তাহলে কি ব্যারাকটপকালে কি চোর থেকে সাধু হয়ে যায়? এই যে মমতা নিজে বলেছে চাকরির যে দুর্নীতি হয়েছে স্বীকার করেছে, প্রথমে স্বীকার করছিল না। কি বললো? আমি বাঁকুড়া, পুরুলিয়া চাকরি কম সব শুভেন্দুকে দিয়েছিলাম। আর শুভেন্দু কি করলো? সব চাকরি মিদনাপুর, কাঁথিকে দিয়ে দিল। আচ্ছা, চাকরিটা কি দুর্নীতির বাতাসা যে মমতাকে দিয়েছিল যে গুলি কর, আর ওকে মেদিনীপুরে গুলি করে দিল? যারা যোগ্য, যারা ওএমআরসি যাদের পাওয়া যাচ্ছে না, যারা পরীক্ষা দিয়েছে, যারা ইন্টারভিউ দিয়েছে, যাদের নাম আছে, তাদের বাদ দিয়ে তুমি কেন চাকরি দিলে? তুমি কি শুধু শুভেন্দুকে দিয়েছো, অভিষেককে দাওনি? তুমি কি শুধু পার্থ বিক্রি করেছে, তৃণমূল অন্য বিক্রি করেনি? এই যে দল বদল হয়েছে না, পঞ্চায়েত, পুরসভা, জেলা পরিষদ, MLA, MP, কিসের জন্য? মমতা ব্যানার্জি সবার স্কুলের চাকরির ফর্ম, মিড ডে মিলে, ICDS এর এই সব অ্যাপয়েন্টমেন্ট লেটার ওদের পকেটে গুঁজে দিয়েছিল, ব্যাগে গুঁজে দিচ্ছিল। টাকা গুঁজে রাখছে একদম। যদি পঞ্চায়েতের দিক থেকে ওদিকে যাও তাহলে মিড ডে মিল তোমার হবে, ICDS তোমার হবে, গ্রুপ ডি তোমার হবে। যদি পুরসভার দিক থেকে ওদিকে যাও তাহলে প্রাইমারি তোমার হবে। যদি MLA দিক থেকে ওদিকে যাও তাহলে তোমার স্কুলের টিচার হবে। যদি MP এর দিক থেকে ওদিকে যাও তাহলে তোমার ভাইস চ্যান্সেলর পর্যন্ত হয়ে যাবে। এইভাবে তো দুর্নীতি বেড়েছে। স্কুল শিক্ষায় হয়নি, স্বাস্থ্য দপ্তরে, দমকলে, পুলিশে, কোঅপারেটিভে, ইরিগেশনে, বন দপ্তরে, কৃষি দপ্তরে গত 12 বছর ধরে একটাও সুষ্ঠু নিয়োগ হয়নি, একটা সুষ্ঠু। এই যে পুলিশকে দেখছেন না, মাঝে মাঝে লাঠি, সব না, যখন লাঠি উঠি করে, কারণ ওরা জানে তৃণমূল থাকলে আমাদের চাকরি বেঁধে রাখবে, তাহলে সব ফাইল আমাদের কাছে আছে। সব কুছ ইয়াদ রাখা যায়গা, হাইকোর্টে গিয়ে ওই সব দেওয়া হবে। তারপরে দেখবে এখন যারা ইউনিফর্ম করে লাফাচ্ছে তাদেরও দেখা যাবে। এমনকি WBCS অফিসার ভেজাল, ভুয়ো, খাতায় শূন্য পেয়েছে আর বিডিও হয়ে বসে আছে। এই জন্য এরা পঞ্চায়েত লুট করেছিল, কারণ নিজের লুটের রাজত্ব না চালাতে পারলে ওদেরও বিপদ আছে। কিন্তু সবাই না, আমরা বলছি না তৃণমূলের সবাই চোর। আমাদের ছেলেমেয়েরা বলে 1, 2, 3, 4 তৃণমূলের সবাই চোর। আর বলতে নেই, তৃণমূলের কিছু ভালো লোক আছে, সবাইকে চুরি করেছে। আর অত লোককে কি জেল দেওয়া যায়? অত কি জেল আছে আমাদের?
এই জন্য আমরা বলছি যারা ভদ্রলোক ভালো লোক আছেন, যারা চোর নয় তারা একটু দূরে সরে থাকুন, তারপরে বাকি চোরদের আমরা দেখে নেব। পুলিশ ধরবে না, ইডিসি মেয়ে ধরবে না। আমরা বললাম গ্রাম জাগাও চোর তারা, বলিনি? এখন গ্রামও জেগেছে, শহরও জেগেছে। যত গ্রাম শহর জেগেছে চোরেদের তত ধুকপুকুরি বেড়েছে। এই জন্য এবার দেখবেন 4 দফার ভোট হয়েছে, ভোট করতে পেরেছে। আজকে দীপশিতা লড়ছে, সব্যসাচী লড়ছে। আপনার মুর্শিদাবাদের কথা বললেন, সকালে দমদুমে কল্যাণে গুন্ডারা 3টে পোলিং এজেন্টকে তুলে দিয়েছিল। দীপশিতা গিয়ে, আর আমাদেরই তো ছাত্রী, তরুণ ছাত্রী নেতা, একা গিয়ে গুন্ডাদের বার করে দিয়ে আবার সেখানে আমাদের কালকে ওদের এমএলএ উত্তর হাওড়ায় সালকিয়াতে আমাদের অফিসে ভাঙচুর করেছে। 1 ঘন্টার মধ্যে পাড়ার লোকরা এসে পুলিশকে নাস্তানাবুদ করেছে, এমএলএ কে গ্রেপ্তার করতে হবে। এখন এরকম নয় যে পার্টি অফিস দখল করে নেবে আর সিপিএম বাড়ি চলে যাবে। আগে চুরগুন্ডাদের বাড়ি পাঠাতে হবে, তারপরে বাড়ি যাওয়া হবে। শুধু হাততালি দিলে হবে না। মুর্শিদাবাদে দেখছেন তো, হাতটা কিরকম কাস্তের মতো করতে হবে। তারপরে কাস্তে দিয়ে গর্দান দিলে কিন্তু ফুল ডাবি হয়ে যাবে, কিন্তু হাত দিয়ে গর্দানে পড়লেই ওই সব। যার ভয়ে তুমি ভীত সে ভীরু আছে। একবার যদি তুমি ঘুরে দাও, সে পথ কুকুরের মতো লেজ গুটিয়ে পালাবে। এটাই হচ্ছে আজকে বাংলা শিক্ষা। এটা দেখবেন, এখানে দেখবেন অনেকেই আবার রাতারাতি তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছে। আচ্ছা, তৃণমূল বিজেপিতে তফাৎ কি? এখানে স্বামী স্ত্রী, তাই তো? হ্যাঁ, আর ওখানে ওই যে শ্রীরামপুরে শ্বশুর জামাই, শালা বনুই, ভাইরা। আসলে বিজেপি আর তৃণমূলের মধ্যে সম্পর্ক হচ্ছে ভাইরা ভাই। ভাইরা ভাই জানেন কি বলে? ভাইরা ভাই বলে তো। হ্যাঁ, মানে দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই, বাইরে থেকে একদম খুব এই অন্য গ্রামে, কিন্তু একই বাড়িতে বিয়ে করেছে 2 বোনকে, তাই তো? তারপরে বলে দুজনে আমরা ভাইরা ভাই। তাহলে এই 2 জন হচ্ছে RSS এর দৌলতে ভাইরা ভাই। 2 জনের নাগপুরে শ্বশুরবাড়ি হয়ে গেল। যেই এখানে গন্ডগোল হয় অমনি মমতাকে ঝাঁপিয়ে দেবার করে। এবারে কি হলো? মমতা কি বলছে? আমি যেই, আর বিজেপি 400 পার নয়, অমনি মমতা বলছে আমি ইন্ডিয়া ব্লক। বলে আরে বাবা, তুমি তো বেড়ে গেছো, আমরা তো বার করিনি। বলে তাতে কি হয়েছে, আমি বাইরে থেকে সমর্থন করবো। মাথা গেছে, হাত পাগল ছিল, ফুল হয়েছে। কারণ এতদিন কি বলেছে? ইন্ডিয়া ব্লককে গাল দিয়েছে, কংগ্রেসকে গাল দিয়েছে, সিপিএম কে গাল দিয়েছে, বামফ্রন্টকে গাল দিয়েছে। আর এখন বলছে আমি বাইরে থেকে সমর্থন করব। আবার একদিন বলছে বাইরে, আর একদিন বলছে আমি ভেতরে। আচ্ছা, তুমি যদি ভেতরে থাকো, তুমি ইন্ডিয়া ব্লক, তাহলে বাইরে থেকে কেন? আপনি যদি আপনার পরিবারের সদস্য হন, তাহলে কি আপনি বাইরে থেকে মেহমান হবেন? আপনি ভেতরে আছেন। তাহলে মিথ্যে কথা বলছে, কোন একটা মিথ্যে। ট্রেন থেকে নেমে গেছে, এবার ট্রেন অনেক দূর এগিয়ে গেছে, প্রতিদিন এগোচ্ছে। মহারাষ্ট্রে, রাজস্থানে, উত্তরপ্রদেশে, ঝাড়খণ্ডে, বিহারে, হয়েই করে বিজেপির হাওয়া পাতলা হচ্ছে। এখন বিজেপি আর 400 পার বলছে না, যারা বলেছিল 400 পার, জনগণ বলেছে 30 পার করে দেবো। এই জন্য দাঁড়িয়ে এখন মমতা বলছে আমি আবার ইন্ডিয়া ব্লকে আসবো। আচ্ছা, আবার ট্রেনে চড়বে? ট্রেন তো এগিয়ে গেছে, তুমি তো নেমে গেছো, তোমার টিকিট তো ক্যান্সেল হয়ে গেছে ভাই। এবার যদি তুমি ট্রেনে উঠতে চাও, দেখি আর রাস্তার বাস আর টোটো, এই দাঁড়াবে, উঠবো, ওটা তো এগিয়ে গেছে। কি মুশকিল, ওদেরকে নতুন করে বলতে পারে চোর, ওদের দোকান কাটা। এমনি চোর ধরা পড়লে মুখ লুকিয়ে থাকে। এরা হচ্ছে একেবারে সাহসের সঙ্গে বাসে উঠে করে যাচ্ছে। দেখে মনে হচ্ছে এদের শিক্ষামন্ত্রী জেলের মধ্যে আছে। এদেরকে মনে হচ্ছে এদের নেতা অভিষেক প্রতিদিন হাইকোর্ট, সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা খরচা করে স্বস্তি পেয়েছে 15 জুলাই পর্যন্ত। গোটা ক্যাবিনেট, হাইকোর্ট কি বলেছে? শিক্ষা দুর্নীতিতে গোটা ক্যাবিনেট যুক্ত, ফৌজদারি মামলা করতে হবে, ফৌজদারি তদন্ত করতে হবে। তারপরে এরা কয়েক কোটি টাকা খরচা করে উকিল দরকার দিচ্ছে, তখন
সুপ্রিম কোর্ট বলেছে ঠিকই, একটাই যুক্তি মেনেছে, এই ভোটের সময় গোটা ক্যাবিনেট যদি জেলে চলে যায় তাহলে খুব অসুবিধা হয়ে যাবে, তাহলে অন্তত ভোটটা মিটুক, জুলাই মাসের মাঝখানে দেখা যাবে। পরিষ্কার, কোনো হেলদোল হবে না। তো কেউ তো মনে করেছিল বিজেপি এদেরকে শায়েস্তা করবে, করেছে। হেমন্ত সোরেন জেলে, অরবিন্দ কেজরিওয়াল জেলে, আমাদের কবিরপুর ক্ষেত্রে জেলে দিয়েছে, উমর খালিদ জেলে পুষছে, জেএনইউ ছাত্র। কিন্তু অভিষেকের কয়লা পাচার কাণ্ডে আমরা সব বলেছি, এই সমস্ত চুরি জোচ্চুরির টাকা অভিষেক ব্যানার্জি বাংলাকে শুষে নিয়ে তাদের বিদেশি বান্ধবীদের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে দুবাইতে, রোমে, ইংল্যান্ডে, লন্ডনে, ব্যাংককে পাঠিয়েছে। ইডিসির কাছে হিসেব নেই। আমি বললাম যে বিদেশি বান্ধবীদের অ্যাকাউন্টে অভিষেক টাকা পাঠিয়েছে, আমাকে উকিলের চিঠি দিল, বললো অভিষেকের মানহানি মামলা করবে অভিষেক। আনলাম যে মান নেই তার আবার হানি কি করে হয়? আমি তো অপেক্ষা করছি কোর্টে কেস করো, ইডি সিবিআই সাহস হবে না, সব ডকুমেন্টস আমি হাইকোর্টে গিয়ে দেব, কোন বান্ধবী কোন যৌনকর্মীদের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে অভিষেক কয়লা পাচারের টাকা, গরু পাচারের টাকা আর শিক্ষা দুর্নীতির টাকা বিদেশে পাঠিয়েছে। সাহস নেই মোকদ্দমা করার। এখন দাঁড়িয়ে নিজের এফিডেভিট পাল্টাচ্ছে। এত টাকার দাপট, বললো সরকার নয় আমি ভাতা দেবো নিজের কাছ থেকে। আর এখন ভোটের সময় বলেছে আমার কোনো সম্পত্তি নেই, গাড়ি নেই, বাড়ি নেই, টাকা নেই, পুরো বিক্রি হয়ে গেছে। দুজনে এক লাইন, মোদী যেরকম বলে ফকির ঝোলা লেকে চলে যায়, অভিষেকও তার এফিডেভিট রয়েছে আমি তো ফকির আছি, আমি তো ঝোলা নিয়ে চলে যাবো, আমার কিচ্ছু নেই। আচ্ছা, বউয়ের বাপের নাম পাল্টে দিল, প্যান কার্ড পাল্টে দিল, বউয়ের নাম পাল্টে দিল। হিন্দু নিয়মে কি আছে, বিয়ের আগে মেয়েদের একটা টাইটেল থাকে, ও যেমন নারুলা ছিল, তারপরে বিয়ের পরে ব্যানার্জি হয়ে গেছে। তারপরে গত নির্বাচনে বলেছে বউ হচ্ছে রুচিরা ব্যানার্জি, অজিতই বলছিল, আমি ব্যাখ্যা করে বলি। আর এবার কি করলো, আবার সেই পুরনো নাম নিয়ে এলো, কারণ একটা প্যান কার্ড রুচিরা নারুলা, একটা প্যান কার্ড হচ্ছে রুচিরা ব্যানার্জি। তো বিয়ের আগে যে নাম ছিল এখন বিয়ের পরে কেন নিয়ে এলো? এইটা যদি বুঝতে পারেন তাহলে বৈশাখী শোভন, তাহলে অভিষেক নুরুল্লাহ আর সুজাতা সৌমিত্র এই সব সম্পর্ক বুঝতে পারবেন। ये सब अंदर की बात है, आराम का मामला है। শুধু সম্পত্তি কার নামে কবে থাকবে, কার প্যান কার্ড ব্যবহার করবে, পরিষ্কার কথা। আর মানুষকে বোকা বানাচ্ছে। এজন্য যারা বলেছিল 56 ইঞ্চি ছাতি লাগবে মমতাকে ঠিক করার জন্য, হয়েছে 56 ইঞ্চি ছাতি করেছে। একটা কাকুর গলার স্বর নিতে 6 মাস লাগলো স্যাম্পল, 4 মাস লাগলো সেন্ট্রাল গভর্নমেন্টের ল্যাবরেটরি থেকে রিপোর্ট পার করার জন্য। কেন? যাতে ভোটটা পার হয়ে যায়। কারণ এই কাকুর গলার স্বরের মধ্যে এই সব টাকা পাচারের গল্প আছে। কার টাকা কোথায় গেল, কয়লা পাচারের টাকা কার মাধ্যমে কোথায় জমা হলো, আইএস ডব্লিউবিসিএস অফিসার, আইপিএস অফিসার কে কোথায় টাকা তুলেছে, কে কাকে জমা দিয়েছে, শিক্ষা নিয়োগের দুর্নীতিতে কোন মন্ত্রীর রেকমেন্ডেশনে কার চাকরি হয়েছে, সব আছে বলে বিজেপি এখন বলছে ভোটের পরে ওটা। এই জন্য আমরা বললাম কোনো 56 নয়, কোনো 356 নয়। বাংলার মানুষ যদি একটা হয় তাহলে আমরা এই চোর জোচ্চোরদের 14 তলার নবান্ন থেকে টেনে হিসেবে নামাবো। এখনো যারা মনে করছে বিজেপি করবে, আচ্ছা বিজেপি এখানে এই জেলায় দুটো এমপির মধ্যে করছে না, 12টার মধ্যে 8টা, 2/3 তারা উঠতে এমএলএ আছে। কি করেছে? যে বিচারপতি অমৃতা সিনহা বলছেন এই যে অভিষেকের দাপট, এই যে তৃণমূলের মস্তানি, এই যে অভিষেকের এত টাকা পাচার কবে থেকে হয়েছে? বললো 2013 পর থেকে কেন হলো? একটাই প্রশ্ন করেছে বলে উকিলকে, 2013 পর থেকে কেন? ঠিকই, তৃণমূল তৈরি হয়েছে 1999 সালে, সরকার এসছে 2011-তে। তাহলে অভিষেকের সম্পত্তি আর চুরি আর ঘরের টাকা, 100 দিনের কাজের টাকা, ভাতার টাকা, স্কুলের নিয়োগের দুর্নীতি সব 2013 পর থেকে কেন বাড়লো? কি হয়েছে 2013 পরে? 2013 পরে মোদী চৌকিদার হয়েছে দুর্নীতি। তাহলে মেহুল চোকসি, তাহলে নীরব মোদী, তাহলে বিজয় মালিয়া, তাহলে অভিষেক ব্যানার্জি, এদের পোয়া 12 হয়ে গিয়েছে। যারা কয়লা পাচার কাণ্ড বিদেশে পালিয়ে গেল না, পরিষ্কার কথা। যখন চৌকিদার চোর হয় তখন চোর জোচ্চোরদের বুকে পাটা বেড়ে যায়। আর এই জন্য আমরা বললাম এটা সেমিফাইনাল,
কংগ্রেস, বাম সব মিলে আমরা জোট করেছি। আমরা বলেছি দেশ থেকে বিজেপিকে তাড়াতে হবে, আমাদের গণতান্ত্রিক কাঠামোটাকে রক্ষা করতে হবে, মানুষের ঐক্যকে রক্ষা করতে হবে। কারণ যারা লুট করে তারা মানুষের ঐক্যকে ভাঙে, ধর্মকে বর্ম করে অপকর্ম করে। আমরা ধর্মবিরোধী না, কিন্তু ধর্মকে, ধর্মীয় তিথিকে, ধর্মীয় উৎসবকে, ধর্মীয় দেবতাকে, উপাস্যকে ব্যবহার করে কেন? চুরিকে ধামা চাপা দেওয়ার জন্য। আমরা যখন বলছি রুটি রুজির কথা, ওরা তখন বলছে ধর্ম ধর্ম। বিজেপি তৃণমূল দুটোই বলছে। আর মমতা শুনেছেন কালকে কি বলেছে? রামায়ণ, কোরআন, গীতা সব শেষ হয়ে যাবে, কিন্তু মমতা ব্যানার্জির কাজ আর নাম থেকে যাবে। যারা ধর্মকে ব্যবহার করে তারা আসলে ধর্ম গরিমা বাড়ায় না, নিজের স্বার্থে ধর্মকে নিচু দেখায়। যে সমস্ত ধর্মগুরু, যে সমস্ত ধার্মিক মানুষ, বিশ্বাসী মানুষ ওদের ফাঁদে পা দিয়েছেন, তাদেরকে বলি ধর্মকে টেনে হিচড়ে ভোটের নোংরা রাজনীতি আনতে দেবেন না। ভোটটা হবে রাস্তাঘাট, সড়ক, বিজলি, মূল্যবৃদ্ধি, বেকারি, দারিদ্র, অশিক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, এই সব প্রশ্নে। বিজেপি মনে করেছিল রাম মন্দির দেখে ভোট করবে, কিন্তু মানুষ বলছে আমার রুটির কি হবে, আমার রুটির কি হবে, আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা অনাগত ভবিষ্যৎ কি হবে, কাদের হাতে আমরা ছেড়ে যাব? এটা দেশের ভবিষ্যৎ, এটা দেশের ভবিষ্যৎ কি হবে আমার প্রজন্মের, সেটা ঠিক। আর সেটা যদি করতে হয়, যারা বলেছিল লাল হটাও দেশ বাঁচাও, লাল হটেছে কিন্তু দেশ বাঁচেনি। আজকে দেশ বাঁচাতে হলে নতুন উদ্যমে, নতুন উদ্যোগে আবার লাল ঝান্ডাকে মজবুত করতে হবে, সেই কাজই করা হচ্ছে। বাংলাকে বাঁচানো যাবে না, লাল ঝান্ডাকে মজবুত করতে হবে। কোনো হিল্লি দিল্লি না, কোনো 56-356 না, বাংলার মানুষ সবাইকে একটা হতে হবে। সেই কাজটা আমরা করছি। এখন আপনাকে এতক্ষণ যারা মিছিলে হাঁটলেন, যারা রোদে শুনলেন, তাদেরকে ভোট দেবেন, এটা আমি বলবো, অপমান করবো। শীতল চন্দ্র কৈবর্তকে কে কেন ভোট চাই এটা আমার বলার দরকার নেই, ভোটটা করাতে হবে। ওরা এখন ওদের কাছে একটাই কথা বলছে, বক্সা লুট লেগে। আমরা বলেছি যে বক্সা লুট মে আয়েগা আর নকশা বদল কর রখ দিয়া যায়। 7 দফা ভোট হয়েছে, 5 দফা ভোট চলছে। মানুষ নিজের ভোট নিজে দেবেন, শান্তিতে দেবেন, শান্তির জন্য দেবেন। নির্বাচন কমিশনের দায়িত্ব, সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে, বুথের আশপাশেও মোতায়েন থাকবে আমাদের বাহিনী। আপনাদেরকে ভোট করাতে হবে। এই কদিন 5 দিন আপনারা সিপিআইএম, কাস্তেরাতলী, শীতল চন্দ্র কৈবর্তের কথা রাস্তায় ঘাটে, দোকানে, বাজারে, পরিবারে, ঘরের মধ্যে, ছেলে পুলে, দাদু, দিদিমা, ঠাকুমা, তাদের মধ্যেই কথা বলবেন। 5 দিন শীতল চন্দ্র কৈবর্তের জন্য কাজ করবেন, যাতে আগামী 5 বছর সে আপনাদের হকের কথা, রুটির কথা, আপনাদের ব্যথা, বেদনা, যন্ত্রণার কথা, আপনাদের সমস্যার কথা, আপনাদের দাবি দেওয়ার কথা দিল্লিতে গিয়ে সোচ্চারে বলতে পারে। 10 বছরের বক্তব্য যাতে তুলে আনতে পারে। আর সে কাজ করার জন্য শুধু অধীর সেলিম হলে হবে না, মাঠে তো বাহিনী সাজাতে হবে। মাঠে যখন নেমেছি, নতুন করে যদি খেলতে হয়, তো সেই টিমের সদস্য আপনাদের বাড়াতে হবে। যারা বাঁকুড়ায় আছেন, আমাদের নিরঞ্জন দাশগুপ্ত, আর যারা এখানে আছেন শীতল চন্দ্র কৈবর্তের জন্য আপনাদের কাছে আবেদন করছি। ধন্যবাদ।